বাংলাদেশের আকাশ কদিন থেকেই ধূসর। সূর্যের দেখা নেই 4-5 দিন। এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তখন গভীর রাতের নিস্তব্ধতা। ম্যাডাম খালেদা জিয়ার কোণের বেডটা আলো আধারির মায়ার খেলায় এক অপার্থিব পবিত্রতায় জড়ানো। শৈশব থেকে প্রৌঢ়তার সব স্মৃতিগুলো যেন আজ প্রকাশিত হবার আকাঙ্ক্ষায় অস্থির। মনিটরের সবুজ রেখাগুলো আজ সকাল থেকেই বারবার এলোমেলো। মনিটরের অ্যালার্ম বারবার জানিয়ে দিচ্ছে সময় আর বেশি নেই। শীতের তীব্রতায় অসাড় করা ভোঁতা অনুভূতিগুলো বুঝতেও পারছে না কি ভয়ানক সত্য গুটিসুটি দিয়ে এগিয়ে আসছে এক ভয়ানক খবর হয়ে। দিনাজপুর শহরের বালুবাড়ির তৈয়বা ভিলার সামনের ছোট্ট সবুজ লনে এক্কা দোক্কা খেলা কিশোরী পুতুলের জীবনের বর্ণিল 8টি দশক পেরিয়ে আজ অসাড় শুয়ে আইসিইউর কোণের বিছানায়। দিনাজপুরে কর্মরত কেতাদুরস্ত ক্যাপ্টেন জিয়ার চোখে এমন গভীরভাবে আটকে যাবেন কে জানত। স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই বন্দি লাল বেনারসিতে। 1965-তে যুদ্ধ শুরু ভারত পাকিস্তানের। কিসের যুদ্ধ আর কেনই বা যুদ্ধ সেটা তেমন না বুঝলেও পশ্চিম পাকিস্তানের সেনা কোয়ার্টারে যুদ্ধের পুরোটা সময় একাকী কাটিয়েছেন যুদ্ধে যাওয়া স্বামীর মঙ্গল কামনায়। ভীষণ রাশভারী স্বল্পভাষী স্বামী, ভালোবাসার উচ্চারণে প্রগল্ভ নয়, কিন্তু ভীষণ অন্তর ছোঁয়া ও সেই অসাধারণ ছোট্ট হাসি ঠোঁটের কোণায়। সংসারে নেই কোনো বাহুল্য আর প্রাচুর্যের ছোঁয়া, শুধু আছে সততা আর ভালোবাসার গর্ব। দিনাজপুরের ছোট্ট বাড়িটা বারবার হাতছানি দেয় হাজার মাইল দূর থেকে। আকাঙ্ক্ষার বদলির খবরে আকাশ ছোঁয়া আনন্দ নিয়ে হঠাৎই জন্মভূমিতে ফেরত। ততদিনে কোলজুড়ে তারেক, আদরের ছোট্ট পিনো, আর পরপরই আরেক ছোট্ট সোনা আরাফাত, দুটোই স্বামীর দেয়া পছন্দের নাম। সবাই তখন চট্টগ্রামে। 71-এর শুরু দেশজুড়ে আন্দোলন দিয়ে। স্বামী তখন তরুণ মেজর। সারা দেশের মতো বাড়ির আবহাওয়াও বেজায় থমথমে। 25শে মার্চের বিকেল তখন। হন্তদন্ত হয়ে বাসায় স্বামীর খোঁজে তার ইউনিটের এক সৈনিক। বাসায় নেই শুনে ফিরে যাবার মুহূর্তে হঠাৎই কৌতূহলী প্রশ্ন, কি হয়েছে? ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি অফিসার এসেছে আমাদের সব অস্ত্র নিয়ে যেতে, সেটাই জানাতে। এসব বিষয়ে কোনোদিনই নাক না গলানো খালেদা হঠাৎই নিজের অজান্তে বলে ফেললেন, স্যারকে না বলে ওগুলো দেবেন না। সেদিন পাকিস্তানিরা অস্ত্রগুলো নিতে পারেনি। সে রাতে স্বামী ঘরে ফেরেননি। খবর পেলেন সারা দেশে পাকিস্তানিরা আচমকা ঝাঁপিয়ে পড়েছেন নিরীহ দেশবাসীর ওপর। শুরু হয়েছে নির্বিচার হত্যাকাণ্ড। শুনলেন রেজিমেন্টে বিদ্রোহ হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন তারই স্বামী। রেজিমেন্ট প্রধান কর্নেল জাঞ্জুয়া নিহত হয়েছেন স্বামীর হাতে। পরদিন রেডিওতে শুনলেন তার স্বামী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এত কাছে থেকেও জানতে পারেননি যে মানুষটা এমন কিছু একটা করার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে গর্ব হচ্ছে অকল্পনীয়, আবার সাথে সাথেই ভয়ে আতঙ্কে শিউরে উঠছেন। এখন আর ফেরার পথ নেই। পরাজয় মানেই নিশ্চিত মৃত্যু। হালকা অভিমান মনের কোণায় এলেও সামাল দিলেন। একবার বলে গেলে কি হতো? তারেক, আরাফাত তখন গভীর ঘুমে। মাসের শেষ, হাতে তেমন টাকাও নেই। খবর পাচ্ছিলেন স্বামীর বাহিনী কালুরঘাটে লড়ছেন পাকিস্তানিদের বিরুদ্ধে। মেজর জিয়া তখন সারা দেশে সবচেয়ে পরিচিত নাম, আর সাথে সাথে দেশের সবচাইতে বিপদগ্রস্ত মানুষ হলো এই 3 জন, যাদের দুজনের বিপদ কাকে বলে বুঝবার ক্ষমতাই নেই। আর আরেক তরুণী সেই 2 ছোট্ট শিশুদের নিয়ে পরিজন থেকে শত মাইল দূরে। হাতে নেই বলার মতো কোনো সঞ্চয়, আর এটাও বুঝতে পারলেন একমাত্র দেশ স্বাধীন হলেই স্বামীর দেখা পাবেন, নইলে আর কোনোদিনই নয়। শুরু হলো গন্তব্যহীন অজানা যাত্রার। আজ এখানে তো কাল আরেক জায়গায়। এভাবে আর কতদিন? জুলাই একদিন ধরা পড়লেন পাকিস্তানিদের হাতে, সবাই একসাথে। ঢাকা সেনানিবাসে বন্দী হয়ে রইলেন 2 শিশুপুত্রকে নিয়ে ডিসেম্বরের বিজয় অবধি।
16ই ডিসেম্বরে এলো সেই বহু আকাঙ্ক্ষার বিজয়। ঘরে ফিরলেন জেড ফোর্স অধিনায়ক জিয়া। কষ্টের 9 মাস তাদের কেমন কেটেছে সেটাও বলার সময় যেমন হলো না, তেমনি শোনাও হলো না যুদ্ধের বীরত্ব গাথা। তেলিয়াপাড়ায় সেক্টর কমান্ডারদের মিটিং, কামালপুরের যুদ্ধ, মুক্তাঞ্চল রৌমারি, সিলেটের শালুটিকর আর শমশেরনগরের যুদ্ধ, বিজয়ের 2 দিন আগে সিলেট মুক্ত করার গল্প, যমুনার চর, চা বাগানের খোলা আকাশের নিচে রাতের পর রাত কাটানোর গল্পগুলো শোনা হলো না আসল বীরের নিজ কণ্ঠে। যোগ্যতা ও প্রাপ্যতা থাকা সত্ত্বেও সেনাপ্রধান না হওয়ার কোনো আক্ষেপ শুনলেন না স্বামীর কাছে। কুমিল্লা হয়ে ঢাকা এলেন সেনাবাহিনীর উপপ্রধানের স্ত্রী হয়ে। সময় গড়ালো নিজের মতো। দেশে তখন নিদারুণ দুর্ভিক্ষ, প্রতিদিনই অনাহারে মৃত্যুর খবর আসে। চারিদিকে একটা পরিবর্তনের গুমোট বাতাবরণ। 1975-এর আগস্ট নভেম্বর দেশকে এক নতুন ক্রান্তিকালে দাঁড় করিয়ে দিল। স্বামীর কাছে শেষ আগস্টে সেনাপ্রধানের দায়িত্বভার এলেও নভেম্বরেই কিছু বুঝে ওঠার আগেই পুরো পরিবার গৃহবন্দী হল খালেদ মোশাররফ বাহিনীর হাতে। পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অনিশ্চিত দিন গণনা। হঠাৎই দেখলেন সৈনিকদের গগনবিদারী উল্লাসে আর বিজয় আনন্দে স্বামীকে একরকম কাঁধে করে সৈনিক জনতার নেতৃত্বের আসনে। 71-এর মতো আরেক ক্রান্তি লগ্নে জাতির দিশারি জিয়াউর রহমান। এরপর সেনাপ্রধানের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী হয়ে গেলেন। তাতে কি, সবসময় রইলেন পাদ প্রদীপের আড়ালে। স্বামীর সময় কাটে দেশের কাজে। অসম্ভব জনপ্রিয় স্বামীর গল্পগাথা মানুষের মুখে মুখে ফেরে, কিন্তু নিজে সেটার অংশ হতে পারেন না। 8 পৌরে গৃহবধূর জীবন কাটে সন্তানদের নিয়ে। প্রেসিডেন্টের খাবার টেবিল আলোকিত হয় রেশনের মোটা চালের বিকর্ষ গন্ধ, সবজি ডাল, ছোট মাছ আর কদাপি মুরগির ঝোলে। ছেলেদের সন্তুষ্ট থাকতে হয় বাবার পুরনো শার্ট প্যান্ট নিজেদের মাপে মানানসই করে বানিয়ে। মাঝে মাঝে রাষ্ট্রীয় প্রোটোকলে বাধ্য হয়ে জনসমক্ষে যেতে হয়। বরাবরের মতো সলজ্জ নিরাভরণ, কিন্তু সেই স্নিগ্ধ সৌন্দর্যের অপরূপ ঔজ্জ্বল্যের দ্যুতি ছাপিয়ে যায় সবকিছু। 81-র 29শে মে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। রাতে জিয়া ফোনে জানিয়েছেন ফিরছেন সকালেই, কিন্তু সেই প্রত্যাবর্তনের সকাল আর কোনোদিনই এলো না। প্রচণ্ড ঝড় বৃষ্টির সেই রাতে তাদের গভীর ঘুমের মাঝে সবার অজান্তেই ঘটে গেল হৃদয় বিদারক দুর্ঘটনা। চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হলেন জিয়া। শুরু হলো অনিশ্চিত দীর্ঘ যাত্রাপথ। আঘাতে আঘাতে ততদিনে একাকী পৃথিবীর পথ চলা তিনি রপ্ত করে ফেলেছেন। নতুন করে জীবন শুরুর দীক্ষা তার অনিবার্য সঙ্গী ততদিনে। স্বামীর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন বিপর্যস্ত। নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে সরিয়ে এরশাদ ক্ষমতায়। দলের শীর্ষ নেতারা একে একে দল ছাড়ছেন। এমনই অনিশ্চিত দিনে নেতাকর্মীদের ক্রমাগত চাপ এড়াতে পারলেন না। হাল ধরলেন দলের। অনভিজ্ঞ এক 8 পৌরে গৃহবধূর জন্য রাজনীতির অগ্নি পরীক্ষা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে রইলেন কর্মীদের সারিতে দাঁড়িয়ে। পুলিশের লাঠির আঘাত, গ্রেফতার কিছুই টালাতে পারল না। বিভিন্ন প্রলোভনে আন্দোলনের সহযাত্রী দলের শীর্ষ নেতৃত্ব যখন পথভ্রষ্ট, তখন সবার অজান্তেই আপোষহীন শব্দটা তার নামের সাথে সমার্থক হয়ে উঠল। আর সেটা যখন তার একক পরিচিতি হয়ে উঠল, তখন সেটাতে বিশ্বস্ত থাকতে সর্বতোভাবে রইলেন আপোষহীন জীবনের শেষ দিন পর্যন্ত। 90-এর গণ অভ্যুত্থানে তখন বিজয়ী জনতা, আর বলতে গেলে অপ্রত্যাশিত বিজয় তার দলের। জীবনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতার 5টি আসনেই জয়ী, সেটাও আবার দেশের বিভিন্ন আসন থেকে। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা 23টি আসনের সবকটিতেই নিরঙ্কুশ শতভাগ জয়। এমন কীর্তি যা স্পর্শ করে সাধ্যকার। মুখে দেয়া কথার প্রতিশ্রুতি রাখলেন কোনো টালবাহানা ছাড়া। যে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা তাকে দিতে পারত বারবার রাষ্ট্রপতি নির্বাচিত হবার নিশ্চিত সুযোগ, রাজনীতিতে নীতির দৃষ্টান্ত পরিহার করতে নির্দ্বিধায় মেনে নিলেন আপাত চ্যালেঞ্জিং সংসদীয় ব্যবস্থা। পরের সুযোগে আরও জনমুখী সিদ্ধান্তে অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে প্রবর্তন করলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অধিক স্বচ্ছতায় নির্বাচিত হয়েও
পদত্যাগ করলেন স্বতঃস্ফূর্তভাবে। পরের মেয়াদে নারী শিক্ষা সহজতর করতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের জন্য সেটা করলেন সম্পূর্ণ অবৈতনিক। এরপর এলো ভয়াবহ ১/১১। তছনছ হলো তার দল, বন্দী হলেন অন্যায়ভাবে, 2 সন্তানের উপর চালানো সীমাহীন নির্যাতনের সাক্ষী হলেন পরম ধৈর্যে। এর মাঝে মাকে হারালেন। নির্যাতনে প্রায় পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া জ্যেষ্ঠপুত্র তারেককে দেখলেন নির্বাসিত হতে। মঞ্চস্থ হতে শুরু করল প্রহসনের পরিকল্পিত নাটক একে একে। 2014 ভোটারবিহীন নির্বাচন, 18 নিশিরাতের নির্বাচন, আর সবশেষের আমিডামিন নির্বাচন 24-এ। সালের 13ই নভেম্বর মুখোমুখি হলেন এক অমানবিক হিংসার। পরশ্রী কাতরতায় দগ্ধ এক সৈরিনী তার বিষাক্ত নিঃশ্বাসে তাকে চরম অসম্মানজনকভাবে জগতের সকল অনাচারকে লজ্জায় ফেলে সৃষ্টি করল জিঘাংসার নতুন উদাহরণ। স্বামী, সন্তান আর দীর্ঘ সংসারের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ হলেন অমানবিকভাবে। দরজা ভেঙে শুধু বলপূর্বক উচ্ছেদেই থেমে থাকল না, কদর্য মানসিকতায় তার চরিত্র হননে তার বাথরুমে মদের বোতল সাজিয়ে পৈশাচিকতার 16 কলা পূর্ণ করল। 8 ফেব্রুয়ারি 2018 হাসিনার রোশানলে পড়লেন মরণঘাতী আক্রোশে। সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় কারারুদ্ধ হলেন নাজিমুদ্দিন রোডের নির্জন কারাবাসে। পরিত্যক্ত, অস্বাস্থ্যকর আর জনমানবহীন সেই নির্জন কারাবাসের একমাত্র সঙ্গী পরিচারিকা ফাতেমা। তার সাথে ভাগাভাগি করেছেন আহার্য, সময় আর প্রক্ষালন কক্ষ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি আর সেক্টর কমান্ডারের স্ত্রীর কি নির্মম জীবনযাপন। কারাবাসে গেলেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ আর ফিরলেন লিভারের দুরারোগ্য অসুখ নিয়ে। বছরের পর বছর রইলেন চিকিৎসা বঞ্চিত, বারবার শিকার হলেন অশ্লীল আর কদর্য বাক্যবাণে। 1 বার 2 বার নয়, বারবার। দেশের বরেণ্য চিকিৎসকরা সেবা দিলেন সাধ্যমতো, নিজেদের জ্ঞান ও শ্রদ্ধা উজাড় করে। স্বৈরাচারী হাসিনা আর তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নির্যাতন, মামলা, হামলা, গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহোৎসব চালিয়ে নিজেদের যখন অজেয় ভাবতে শুরু করেছিল, ঠিক তখনই বিস্ফোরণ হলো আগ্নেয়গিরির। 17 বছর ধরে পুঞ্জীভূত লাভা প্রচণ্ড অগ্নুৎপাতে উদ্গীরণ করল তার সকল বঞ্চনা, ক্ষোভ আর ক্রোধকে একীভূত করে। এই সুদীর্ঘ সময় তার অবর্তমানে সুদূর প্রবাস থেকে বিচক্ষণতার সাথে দলের হাল ধরে আন্দোলনকে সাফল্য দিতে প্রধান সেনাপতির ভূমিকা রাখলেন পুত্র তারেক রহমান। স্বৈরাচারী হাসিনা জনরোষ আর প্রাণ বাঁচাতে পালিয়ে গেল তার আশ্রয়দাতার দেশে, আর সাগরেদরাও অনুসরণ করল তাদের নেত্রীর দেখানো পথ। সকল অহংকার বিচূর্ণ হল এক পলকে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তখন আর শুধু দেশ নেত্রী নন, কৃতজ্ঞ জাতির সামনে তিনি তখন তাদের অভিভাবক, দেশ মাতা। বিজয়ী বাংলাদেশে তিনি মুক্ত হলেন সকল অন্যায় মামলা থেকে। প্রথমবারের মতো বিদেশে গেলেন উন্নত চিকিৎসার প্রত্যাশায়। ততক্ষণে দেরি হয়েছে অনেক। কাতারের আমিরের সৌজন্যে এয়ার অ্যাম্বুলেন্স তাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথে পেলেন বহু আকাঙ্ক্ষার পুত্র সান্নিধ্য, সাথে যুক্ত হল পুত্রবধূর সেবা আর নাতনিদের মধুর শাসন। ফিরলেন দেশে। লিভার প্রতিস্থাপন ততদিনে আর নিরাপদ নয় তার জন্য। স্বৈরাচারের দেয়া নিষ্ঠুর অসুস্থতা তাকে বারবার টেনে নিল হাসপাতালের শয্যায়। চিকিৎসকদের নিষেধ অমান্য করে 2025 সালের 21শে নভেম্বর গেলেন সশস্ত্র বাহিনী দিবসে। তার সেই চিরচেনা অঙ্গনের হাতছানি উপেক্ষা করতে না পেরে গুণগ্রাহীদের শ্রদ্ধায় বারবার হারিয়ে যাচ্ছিলেন ভিড়ে। নিষেধের মাস্ক নাক মুখ থেকে সরে গেছে ততক্ষণে। বিদায় বেলায় বাহিনী প্রধানদের স্মরণ করিয়ে দিলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাদের করণীয়। বাড়ি ফিরে আক্রান্ত হলেন ফুসফুসের সংক্রমণে। 23 তারিখে শ্বাস প্রশ্বাসের কষ্ট আবারও টেনে নিল হাসপাতালে। এবারের যুদ্ধ একটু অন্যরকম। একের পর এক জটিলতাগুলো তার বাড়ি ফেরা বিলম্বিত করছিল। চিকিৎসকরা যখন প্রায় হাল ছেড়েছেন, ঠিক তখনই সারা দেশের আপামর জনগণ তাদের পরমাত্মীয়র জন্য শুরু করলেন ক্লান্তিহীন দোয়া। সদয় হলেন মহান আল্লাহ। সংকট কাটতে লাগলো একে একে। একদিকে পুত্রের দেশে ফেরার সময় ঘনিয়ে এলো 25শে ডিসেম্বর। অবস্থার উন্নতি অবনতি তখন সময়ের সুতোয় বাঁধা।
চিকিৎসা বিজ্ঞানের সব ব্যাখ্যা আর অভিজ্ঞতাকে প্রশ্নবিদ্ধ করে তার হৃৎপিণ্ড দিব্যি জানিয়ে দিল ওটাও আপোষহীন। পুত্র সান্নিধ্যের প্রতীক্ষা শেষ হলো 25শে ডিসেম্বর সন্ধ্যায়। পুত্রের হাতের স্পর্শে মাতৃভক্তির অনুভূতি সঞ্চারিত হলো সন্তুষ্ট মায়ের হাসিতে। আপোষহীন বলে দেশের মানুষ সামান্যতম বিচ্যুতির ব্যাপারটাও অসম্ভব করে তুলেছিল তার জন্য। জীবনের কোনো পর্বেই আপোষকামিতার লজ্জা তাকে আনত করেনি এতটুকু। কনকনে শীতের দীর্ঘ রাতও শেষ হয়ে আসছে। আলো ফুটলেই আরেক নতুন দিন, ডিসেম্বর 30। এভারকেয়ারের আইসিইউতে তখন হিমশীতল নীরবতা। মনিটরের সবুজ রেখাগুলো ক্লান্তিতে তখন এলোমেলো। যাবার সময় ঘনিয়ে আসছে। শক্ত করে ধরে রাখা পুত্রের হাতের স্পর্শ কেন জানি আস্তে আস্তে অনুভূতির দেয়াল পেরিয়ে হারিয়ে যাচ্ছে দূরে, অনেক দূরে। দূর থেকে ভেসে আসছে ফজরের আজান, আর কুয়াশা ঘেরা ভরে জিয়া উদ্যানে দীর্ঘ প্রতীক্ষায় থাকা প্রিয়তমের পাশে নিশ্চিন্ত অনন্ত নিদ্রার আহ্বান। সেটাই বা উপেক্ষা করবেন কি করে? পরিজনদের প্রিয় মুখগুলো একটু পরেই বিষণ্ণতর হবে তিনি জানেন। সাথে এটাও জানেন, এখন আর প্রিয়জনের সংখ্যা নিযুত পেরিয়ে কোটির গুণিতক ছাড়িয়েছে অনেক আগেই। দূর আকাশ থেকে তিনি দেখবেন কনকনে শীতের তীব্রতা কমাতে আজ অকৃপণ সূর্য তার সবটুকু উষ্ণতা নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শেষ বিদায় জানাতে জনতার স্রোত আজ ঢাকার কোনো রাজপথ, এমনকি অলিগলিকেও অভিমানী রাখেনি এতটুকুও। প্রত্যেককে ভরিয়ে দিয়েছে কানায় কানায় গুণমুগ্ধের অগণিত সংখ্যায়। শুধু ইতিহাস দিয়ে এর পরিমাপ অসম্ভব, নিছক কল্পনার নয়। রাজনীতি, সভ্যতা আর ত্যাগের এ এক জীবন্ত মহাকাব্য। তার শেষ শয্যা এ মাটিতেই। কথা রেখেছেন দেশমাতা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। মা আমাদের, তোমার ঋণ আমাদের সাধ্যাতীত। শুধু উজাড় করা শ্রদ্ধা আর ভালোবাসা, এটুকুই যা দেবার। আমাদের ভাণ্ডার শূন্য, নাও তার সবটুকু। আজ আর কিছুই চাই না আমাদের।
ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।